নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। রাজ্য বিজেপির সভাপতি হিসাবে সুকান্ত মজুমদারই এখন থাকবেন বিধানসভা নির্বাচন পর্যন্ত। তারপরে নতুন সভাপতি নিয়োগ করা হবে, কারণ নির্বাচনের হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে। তৃণমূল থেকে শুরু করে এমনকি বামেরাও নির্বাচনী মোডে চলে গেছেন। সেক্ষেত্রে বিজেপি এখন নতুন সভাপতি নির্বাচিত হলে তিনি টিম সাজিয়ে মাঠে নামবেন কখন, সঙ্গত প্রশ্ন। এবং সেই জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই মুহূর্তে সম্ভবত রাজ্য সভাপতি হিসাবে নতুন কাউকে নিয়োগ করছেন না। সম্ভবত বললাম, দেখুন, শেষ মুহূর্তে কোনো সিদ্ধান্তের বদল হতেই পারে, নতুন সভাপতি আসতেই পারে, কিন্তু যতদূর আমি শুনেছি বিজেপির নেতাদের কাছ থেকে যে এই মুহূর্তে কোনো নতুন সভাপতি নিয়োগ হচ্ছে না। এখন যে প্রশ্নটা রাজ্যের মানুষ করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা মুখ, তৃণমূলও বলে যে আমাদের দিদি হচ্ছে আমাদের ম্যাসকট, তিনিই আমাদের নির্বাচনী বৈতরণী পার করান। 294টা আসনে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে প্রার্থী, বাকিরা সব ল্যাম্পপোস্ট। তাহলে একটা ধারণা আছে না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুটতে পারে এমন প্রতিস্পর্ধী রাজনৈতিক মুখ কি বিজেপির কাছে আছে? অনেকেই প্রশ্নটা করেন। কিন্তু বিজেপি রাজ্য স্তরের নির্বাচনে কখনো কোনো মুখের উপর সেভাবে ভরসা করে না। যেমন শিবরাজ সিং চৌহান 17 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন মধ্যপ্রদেশে। এই যে মধ্যপ্রদেশে বিজেপি জিতলো 2023-এর নভেম্বরে, আনএক্সপেক্টেড সাফল্য। সেটা শিবরাজ সিং চৌহানের লাডলি বেহেনা যোজনার সাফল্য বলে অনেকে মনে করেন। তারপরে শিবরাজ সিং চৌহানকে কিন্তু মুখ্যমন্ত্রী করা হলো না, একদা শিবরাজের ঘনিষ্ঠ একজনকে মুখ্যমন্ত্রী করা হয়েছে। তার নাম বোধহয় সম্ভবত মোহন যাদব। শিবরাজ কেন্দ্রীয় মন্ত্রিসভায় এসেছেন। ছত্তিশগড়েও তাই, রাজস্থানেও তাই, এবং দিল্লিতে বিজেপি ক্ষমতায় এসছে। অনেক নাম নিয়ে আলোচনা হচ্ছিল, শেষ মুহূর্তে কপালে শিখেছিল সে রেখা ভার্মা। তিনি কাউন্সিলর ছিলেন, প্রথমবার বিজেপির টিকিটে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন। হরিয়ানায় মনোহরলাল খট্টারকে সরিয়ে নায়েব সিং সাইনিকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল, তিনিও লো প্রোফাইল নেতা। অর্থাৎ সেইভাবে কোনো মুখকে প্রজেক্ট করে বিজেপি কিন্তু রাজ্যের বিধানসভা নির্বাচনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করেনি। বাংলা কি ব্যতিক্রম হবে? অনেকে অনেক রকম নাম ভাসিয়ে দিচ্ছেন। কেউ বলছেন যে শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা উচিত, কেউ কেউ বলছেন যে বাংলার রাজনীতিতে যে একটা সাংস্কৃতিক বিষয় আছে, স্বপন দাশগুপ্ত বা কম কিসে। 21 সালের বিধানসভা নির্বাচনের আগে রামকৃষ্ণ মঠের এক সন্ন্যাসীর কথা উঠেছিল, তিনি নাকি বিজেপি নেতৃত্বের ঘনিষ্ঠ, তাকে মুখ্যমন্ত্রী করা হবে বিজেপি ক্ষমতায় আসলে। মাই লর্ডও আবার মুখ্যমন্ত্রী হওয়ার প্রত্যাশী, বিজেপিতে যোগ দিয়ে সাক্ষাৎকারে মাই লর্ড বলেই দিয়েছিলেন তিনি মুখ্যমন্ত্রী হলে এই করবেন। বামন হয়ে অনেকে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন দেখে। যাই হোক, প্রথম কথা হলো এ রাজ্যেও কাউকে মুখ্যমন্ত্রী মুখ হিসাবে প্রজেক্ট করে বিজেপি নির্বাচনে যাবে না। তারা কেন্দ্রীয় সরকারের বিবিধ কর্মসূচিকে সামনে রেখে এবং নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাটাকে পুঁজি করে তারা কিন্তু প্রচার করবে। এবং এখানেও বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গেও বিজেপির প্রচারের প্রধান মুখ হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্য নেতারা থাকবেন, তাদের গুরুত্বকে খাটো করা হবে না, তাদের নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট থাকবে, তাদেরকে টাস্ক দেয়া হবে। সাফল্য এলে পরে বিজেপির পরিষদীয় দল বেছে নেবে কে মুখ্যমন্ত্রী হতে পারে। যদি বিজেপি ক্ষমতার দখলের
আশেপাশে পৌঁছতে পারে। কিন্তু নির্বাচনের আগে কাউকে মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরে বিজেপি মানুষের আশীর্বাদ নিতে নামবে না। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই তাদের প্রচারের মূল মুখ হিসাবে তুলে ধরবে। তাই এইটা নিয়ে আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষের আর কোনো দ্বিধা দ্বন্দ্ব ডাউট থাকার প্রয়োজনই নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসাবে কোনো মুখকে বিজেপি সামনে আনবে না। অনেকে বলতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যা অভিজ্ঞতা, তাকে চ্যালেঞ্জ জানানোর মতো এই রাজ্যে বিজেপির সেরকম কেউ নেই। আমি এটাকে একদম উড়িয়ে দিচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় একজন সর্বভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব। আপনি তাকে পছন্দ করতে পারেন, তাকে সমালোচনা করতে পারেন। বাম বিরোধী শক্তির একমাত্র সমাবেশ বিন্দু ছিলেন মমতা। কংগ্রেস থেকে বেরিয়ে অনেকে অনেক রকম দল করেছে। শরদ পাওয়ার করেছিলেন, চিদম্বরম করেছিলেন, মুপানারকে নিয়ে তামিল মানিলা কংগ্রেস, সফল হতে পারেননি, উঠে গেছে, আবার কংগ্রেসে ফিরেছেন। শরদ পাওয়ার কংগ্রেসে না ফিরলেও কংগ্রেসের জোট সঙ্গী হিসাবে মহারাষ্ট্রে সরকার চালিয়েছেন, এখনো জোটে আছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি কংগ্রেস থেকে বেরিয়ে এসে এককভাবে পশ্চিমবঙ্গে ক্ষমতা এসেছেন। প্রথম নির্বাচনে কংগ্রেসের সঙ্গে তার জোট ছিল, কিন্তু তার পরের দুটো নির্বাচনে তৃণমূল একাই লড়েছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য, অস্বীকার করে লাভ নেই। আপনি যদি বাস্তব দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর থেকে বয়সে অনেকটা বড়। শুভেন্দুর 53 বছর বয়স, 35 বছর রাজনীতি করেছে, এবং শুভেন্দু কখনোই বলেন না যে তার অভিজ্ঞতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমান তুল্যমূল্য। শুভেন্দু বলেছে যে তৃণমূল মুক্ত করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করবো। নন্দীগ্রামে 1956 বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিল। ভবানীপুরেও জোরদার লড়াই হবে। তার মানে এই নয় যে শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে বিজেপি প্রচারে আসবে। সুকান্ত বাবু কেউ করবে না, কাউকে করবে না। জেনে রাখুন, বিজেপির একমাত্র ম্যাসকট নরেন্দ্র মোদী, তাকে সামনে রেখেই লড়বে। কেন্দ্রীয় সরকারের অ্যাচিভমেন্ট যেটা বিজেপি দাবি করে সেটাই প্রধানমন্ত্রী বলবেন। অনেকের আগে মোদী ভার্সেস মমতা লড়াই দেখতে পারেন, সেটা যার যার মতো করে বিশ্লেষণ করবেন। দিল্লিতে, হরিয়ানাতে, মহারাষ্ট্রে, সব জায়গাতেই, রাজস্থানে এক মডেল, কেউ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নেই। এবং যাদেরকে ভাবা হয়েছিল মুখ্যমন্ত্রী হবেন তারা কেউ কিন্তু শেষ পর্যন্ত হননি। নবীন, অনামী, প্রথমবারের বিধায়ক, তাদেরকেই মুখ্যমন্ত্রী হিসাবে বিজেপি তুলে এনেছে। পশ্চিমবঙ্গে পালা বদল হলে সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা আছে। আবার সিজন পলিটিশিয়ান কারুর হাতেই দায়িত্ব দিতে পারে, কিন্তু প্রচারে কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে করা হবে না, তুলে ধরা হবে না। দেখুন, 32,000 মসজিদ থেকে ঈদুল ফিতর উপলক্ষে বিজেপি সওগাত দেবে। তাতে কি থাকছে? আঙুর, শুকনো ফল, ছেলেদের পাঞ্জাবি পাজামা, মেয়েদের পোশাকের কাপড়, সব থাকছে। এটা একটা আউটরিচ প্রোগ্রাম। বিজেপি মুসলিম ভোট পায় না, কিছু পায়, শিয়া সম্প্রদায়ের পায়, আহমেদিয়া পায়, মুসলিম মাতৃশক্তির একটা অংশ পায়, অন্তত উত্তরপ্রদেশে পেয়েছিল। 10 থেকে 11% ভোট বিজেপি পেয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গে তো এখনো অব্দি পায়নি। ভবিষ্যতে পাবে কিনা আমি জানি না। আমার মনে হয় এবারেও মুসলমানরা লক স্টক অ্যান্ড ব্যারেল তৃণমূলকেই ভোট দেবে। কিন্তু এই বাস্তব সত্য, 32,000 মসজিদ থেকে সারা দেশে প্রধানমন্ত্রীদের সওগাত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম জনগোষ্ঠীকে উপহারের প্যাকেট তুলে দেবেন, এটার একটা রাজনৈতিক তাৎপর্য আছে। তৃণমূল নেমে পড়েছে মাঠে, বিজেপিও নেমে পড়েছে। যদিও আমি বললাম যে
এখনই সভাপতি হিসাবে নতুন কেউ আসছেন না, মুখ্যমন্ত্রী পদপ্রার্থীও থাকছেন না। বামেদের রাজ্য কমিটি হয়েছে, মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক হয়েছেন। বামেরা তো বলে নীতি আদর্শ এটা নিয়েই তারা ভোটের ময়দানে থাকবেন। এই দ্বিমেরুকৃত ভাষ্যের বিপরীতে তারা একটা ভাষ্য তৈরি করবেন। রাজ্য জুড়ে প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িকতা চলছে, তার বিরুদ্ধে বামেদের লড়াই। তারা আশাবাদী রুটি কাপড়া মাকানের দাবিতে তাদের পথে নামা বাংলার মানুষ গ্রহণ করবে। কি হবে বামেদের রণকৌশল? ভবিষ্যৎ কি? ভূতের ভবিষ্যৎ আছে, বামেদের কি রাজ্যে ভবিষ্যৎ আছে? কথা বলেছিলাম কলকাতা হাইকোর্টের তরুণ আইনজীবী সিপিআইএম নেতা সায়ন ব্যানার্জির সঙ্গে। শুনে নিন কি বললেন তিনি। আচ্ছা সায়ন, আমার সিম্পল প্রশ্ন, এটা হচ্ছে বিধানসভা নির্বাচন হতে আর 1 বছরেরও কম সময় বাকি। তৃণমূল কংগ্রেস পথে নেমেছে, মমতা অভিষেকের মধ্যে দূরত্ব কমেছে, বিজেপি ঝাঁপিয়ে পড়েছে, সম্ভবত সুকান্ত মজুমদারই বিধানসভা নির্বাচন পর্যন্ত সভাপতি থাকবেন। কিন্তু বামপন্থীরা এখনো দিশা খুঁজে পাচ্ছেন না। মমতাদির বিরুদ্ধে তাদের মুখকে, এটাই তো প্রশ্ন। বুদ্ধদেব বাবু নেই, উনি থাকলে, সুস্থ থাকলে হয়তো এই প্রসঙ্গ উঠতো না। কিন্তু বর্তমানে যারা আছেন বামেদের, তাদের মধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিস্পর্ধী রাজনৈতিক মুখকে, তুমি তো একজন তরুণ প্রজন্মের বামপন্থী কর্মী, কি ব্যাখ্যা? দেখুন, দুটো কথা। প্রথমত দুটো অ্যাসপেক্ট এটা হতে পারে। এক, আপনি যদি জিজ্ঞেস করেন যে মুখকে, এখন সংসদীয় গণতন্ত্রে বা ভারতবর্ষের সংবিধানের কোথাও মুখকে সামনে রেখে নির্বাচনে হয়তো হতে পারে, কিন্তু সংবিধানের কোথাও আমরা জেনারেলি খুঁজে পাই না। আমাদের নির্বাচনের ইস্যু ভিত্তিক নির্বাচন। ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, আগামীকাল যদি মমতা ব্যানার্জির বদলে আমি ধরে নিলাম অন্য কেউ তৃণমূলের দায়িত্ব নিল, তাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে দেওয়া হলো, তার মানে তৃণমূলের যা যা দুর্নীতি, যা যা কেলেঙ্কারি, তা থেকে কি তৃণমূলের ভার কমে যাবে? একদমই নয়। লড়াইটা তৃণমূল বিজেপির নীতির বিরুদ্ধে, কোনো ব্যক্তি মমতা ব্যানার্জি বা ব্যক্তি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নয়। কথাটা খুব পরিষ্কার, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, আপনি যদি বলেন যে আমরা কোন ইস্যুর ভিত্তিতে লড়াই করব, সেই ইস্যু জ্বলন্ত ইস্যু। রাজ্যের বুকে বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থান হতে পারে, আইন শৃঙ্খলার প্রশ্ন হতে পারে, আরজি করের আগুন এখনো নেভেনি, রাজ্যের মানুষ দিশাহীনতার মধ্যে রয়েছে। এই জায়গা থেকে বামপন্থীরা ছাড়া কারা দিশা দেখাতে পারে? আমি মানে সহজ কথা আমি যদি বলি, এখানে আপনি দীর্ঘদিনের সাংবাদিক, আপনি আপনার সাংবাদিক জীবনেও হয়তো মনে করতে পারবেন না যে একটা বিধানসভা, একটা বাজেট অধিবেশন চললো, সরকার এবং বিরোধী দুই পক্ষই নিজেদেরকে ধর্মের আলোচনার মধ্যে সীমাবদ্ধ করে দিলেন। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা, তা নিয়ে কোনো আলোচনা নেই, পর্যালোচনা নেই, সমালোচনা নেই, কিচ্ছু নেই। চলতে পারে এইভাবে? কি সরকার পক্ষ, কি বিরোধী পক্ষ? খুব প্রশ্নটা খুব পার্টিনেন্ট। ফলে এই হুমায়ুন কবিররা যা শুরু করেছেন আর শুভেন্দু বাবুরা যেভাবে তাদের দোষর হয়ে উঠছেন, এর থেকে বাংলাকে মুক্তি দিতে হবে। প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িকতার একটা প্রেক্ষিত তৈরি হয়েছে, এটা আগেও ছিল, এখন সেটা বেড়েছে। কিন্তু বামপন্থীরা বিকল্পের কথা বলছে ঠিকই, কিন্তু সেই বিকল্পকে মানুষ কিন্তু গ্রহণ করছে না। একের পর এক নির্বাচনে বামপন্থীদের ধারাবাহিক বিপর্যয় কিন্তু তার প্রমাণ। সায়ন, একদম আমি আপনার সাথে কিছুটা সহমত পোষণ করব এই জায়গাতেই, যেটা অস্বীকার করবার কোনো জায়গা নেই। 2011 সাল থেকে আমরা নির্বাচনে হারছি। 2008-এর পঞ্চায়েত, লোকসভা, তারপর পৌরসভা এবং সর্বশেষ আমাদের সরকার থেকে চলে যাওয়া। কিন্তু অর্কদা, এই সময়ের মধ্যে সবচাইতে গ্রাম বাংলার যে পঞ্চায়েত ভোট হয়েছে, বিরোধী দল হিসেবে আমরা কিন্তু আমাদের সক্ষম হয়েছিলাম। এবার একটা প্রবলেম, সত্যিকারের প্রবলেম যেটা রয়ে গেছে, তৃণমূল কংগ্রেস যে ভয়ঙ্কর অত্যাচার নামিয়ে এনেছে বাংলার মানুষের ওপরে, বাংলার মানুষের কোথাও কি একটা মনে হয়েছিল, যদিও বা এটা রাজনৈতিক দল হিসেবে অবশ্যই আমাদের ব্যর্থতা, এবং এই ব্যর্থতা আমরা কোনোদিন অস্বীকার করতে পারি না। বাংলার মানুষের একটা মনে হওয়া যে
যেহেতু বিজেপি নামক দলটা কেন্দ্রের সরকারে রয়েছে, তাদের কাছে সিআরপিএফ রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তাদের কাছে অর্থনৈতিক সাপোর্ট রয়েছে, ফলে তৃণমূলকে এই মুহূর্তে যদি কেউ ক্ষমতা থেকে উপড়ে ফেলতে পারে, তৃণমূলের দুর্নীতিকে যদি কড়া হাতে কেউ দমন করতে পারে, সেটা একমাত্র পারবে বিজেপি। মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখবে অর্কদায়, এখানে আমাদের কোনো প্রশ্ন নেই। সিবিআই তার চার্জশিটে শুভেন্দু অধিকারীর ভাইয়ের নামটা স্পষ্ট করে বলে দিলেন, কে দীপেন্দু অধিকারী, কিন্তু কে অভিষেক ব্যানার্জি এইটা আর স্পষ্ট করে বলতে পারলেন না। বলে বিজেপিকে রাজ্যের মানুষ ভরসা করেছিল কেন? হিন্দু হিন্দু করবার জন্য, হিন্দুত্ব করবার জন্য না। বিজেপিকে রাজ্যের মানুষ ভরসা করেছিল তুমি তৃণমূলকে টাইট দাও, তৃণমূলের হাত থেকে আমাকে রক্ষা করো, এই ধর্মের বা এইসব কলকবজারি করবার জন্য নয়। ঠিক একই রকম ভাবে তৃণমূল কংগ্রেস বিজেপি নামক শক্তি জুজুটাকে বাঁচিয়ে রাখতে চাইছে, বাঁচিয়ে রেখে মুসলিম কমিউনিটির মধ্যে একটা বার্তা দিতে চাইছে যে অ্যাজ লং অ্যাজ বিজেপি এখানে রয়েছে, তুমি আমি ছাড়া তোমার কোনো দ্বিতীয় অপশন নেই, আমাকেই ভোট দিতে হবে। আমাদের লড়াইটা এখানেই অর্কদা, এবং আমাদের বিশ্বাস এত চ্যালেঞ্জের রাজনৈতিক লড়াই আজ অব্দিরা বামপন্থীরা কোনো দিন লড়েনি। 70-এর দশক আলাদা অধ্যায় হতে পারে, এমার্জেন্সি আলাদা অধ্যায়, মানে কোনোটাকেই ছোট করে দেখছি না আমরা, এক একটা আলাদা অধ্যায়, কিন্তু এরকম একটা দ্বিমুখী শক্তির বিরুদ্ধে লড়াই, যেখানে একটা বাইনারি প্রতিষ্ঠা হয়ে রয়েছে, সেখানে সেই লড়াই আমরা লড়ছি। লড়াইটা যথেষ্ট কঠিন, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই লড়াই লড়া ছাড়া এর কোনো দ্বিতীয় উপায় নেই। আমার শেষ প্রশ্ন, আমি কয়েকদিন আগে দেখলাম কাগজেও ছবি বেরিয়েছে যে ইসরায়েল প্যালেস্টাইনে হানা দিচ্ছে, তাতে মানুষের মৃত্যু, দুর্ভাগ্যের প্রতিবাদে পথে নেমেছে বামপন্থীরা, ঠিক আছে, কিন্তু বাংলাদেশে হিন্দুদের এথনিক ক্লিনজিং হচ্ছে, তখন বামপন্থীরা একটা চাঁদ সদাগরের মনসা পুজো করার মতো প্রতিবাদ করছে। এটা কিন্তু সায়ন বাংলার সনাতনীরা ভালোভাবে দেখছে না। তৃণমূল যদি মুসলমানদের অ্যাপিজ করে, তোষামত করে, বামপন্থীরাও কিন্তু সেই অভিযোগ থেকে মুক্ত নয়। আমি দুটো কথা আমি এই প্রসঙ্গে বলতে পারি। এক নাম্বার, মুক্তিযুদ্ধের সময় যখন বাংলাদেশ থেকে উদ্বাস্তু মানুষ, সংখ্যায় বেশিরভাগটা হিন্দু ধর্মাবলম্বী, বেশিরভাগটা, তারা যখন এই বাংলায় এসছে, তাদের আশ্রয় স্থল কিন্তু কোনো হিন্দু মহাসভা হয়নি, কোনো আরএসএস হয়নি, কোনো সেই সময়তে বিজেপি সেই সময়তে ছিল না, বিজেপির আগের যে দল জনসংঘ, অর্থাৎ সেই সময়তেও কিন্তু হয়নি, কিন্তু সেই সময়তে তাদের আশ্রয় স্থল হয়ে উঠেছিল বামপন্থীরা। এক নম্বর কথা। 2 নম্বর কথা, এই বাংলাদেশের ইস্যু নিয়ে আমাদের স্ট্যান্ড তো খুব ক্লিয়ার অর্কদা। আমরা রাস্তায় নেমেও যে কথা বলছি, আমরা মানে তোমার চ্যানেলের মাধ্যমেও সেম কথা বলছি। দেশে দেশে উগ্র জাতীয়তাবাদী হাওয়া তোলার নাম করে মৌলবাদী শক্তিরা সে দেশের সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ নামিয়ে আনছে, আমরা তার বিরুদ্ধে। ভারতবর্ষের বুকে সেই সংখ্যালঘু যেমন মুসলমান, ভারতবর্ষের সংখ্যালঘুরা কিন্তু ভালোই আছেন, বাংলাদেশের সংখ্যালঘুর সঙ্গে ভারতের সংখ্যালঘুদের তুলনা করে একদম অনুচিত। অর্কদা, এটা তোমার মতামত হতে পারে, অভিব্যক্তি হতে পারে। ভারতবর্ষের বুকে আমি কখনো এ দাবি করতে পারি না যে সমস্ত মুসলিম সোসাইটির ওপর আক্রমণ নামিয়ে এনেছে, কিন্তু তুমি ধর্মে মুসলিম হলে কার্যত তাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিচিতি দিচ্ছে ভারতবর্ষেরই সরকার। এ নিয়ে তো কোনো দ্বিমত পোষণ করতে পারি না আমরা। ভারতবর্ষেরই বুকে এ নিয়ে এ দৃশ্য তো আমরা দেখেছি যে ব্যাগের মধ্যে নাকি গরুর মাংস আছে, এই সন্দেহে পিটিয়ে মারা হলো। ঠিক একই রকম ভাবে বাংলাদেশের দিকে তুমি দেখো যে ধর্মের দিক থেকে হিন্দু মারো, শুধু কি হিন্দু, মুক্ত মন ইসলাম ধর্মাবলম্বী, তুমি মানে শুধু হিন্দু মুসলিম করলে মুশকিল। যে কোনো মৌলবাদী শক্তিরা তারা মুক্ত মনের মানুষকে পছন্দ করে। তাই জন্য তুমি দেখো বাংলাদেশের সাংবাদিক, বাংলাদেশের ব্লগার, বাংলাদেশের মুক্ত মনে যারা কথা বলে, তারা ধর্মের দিক থেকে কেউ হিন্দু হতে পারে, এবং অবশ্যই হিন্দুরা, তারা আক্রমণের শিকার হচ্ছে এই নতুন বাংলাদেশের অগণতান্ত্রিক উপায়তে যে সরকার বসে আছে সেই সরকারের দ্বারা। কিন্তু এই প্রশ্নের উত্তরও তো দিতে হবে অর্কদা, ভারতবর্ষের সরকার কি ভূমিকা গ্রহণ করলো? ভারতবর্ষের সরকার বাংলাদেশের বুকে একটা বৈদেশিক জায়গাকে কেন্দ্র করে আমাদের সরকারের যে নীতি, দেখো তুমি আমি চাইলে তো বাংলাদেশের অভ্যন্তরে গিয়ে কাউকে বাঁচাতে পারবো না, এ কাজ তো করতে হবে কেন্দ্রের সরকারকে। তাহলে যে কেন্দ্রের সরকার ভোটের আগে বিশ্ব হিন্দুর একটা জাগরণ তৈরি করে ভোটের মঞ্চ পেরোয়, ভোট পেরিয়ে যাওয়ার পরে কিন্তু সেই মেকি কান্নায় পরিণত হয়, বাংলাদেশ নিয়েও কিন্তু ভারতবর্ষের সরকারের কোনো স্ট্যান্ড সেই
স্পষ্ট স্ট্যান্ড আমরা দেখতে পাইনি, এবং এটা স্বীকার করতে হবে অর্কদা, আজকে স্বীকার করতে হবে। আর তুমি তোষণের রাজনীতির কথা বললে, হুমায়ুন কবিরের মতো এলিমেন্টরা, হুমায়ুন কবিরের মতো জঘন্য এলিমেন্টরা বিজেপির নেতা ছিল, ভুলে গেলে চলবে না অর্কদা। 2019 সালে বিজেপি তাকে প্রার্থী করেছিল মুর্শিদাবাদে। সেই হুমায়ুন কবির বলেছে 30% হিন্দুকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। তা সে যখন বিজেপি করছিল সে কি সাধু ছিল, সন্ত ছিল? না তো। আসলে এই জিগিরটা জাগিয়ে রাখার চেষ্টা হচ্ছে অর্কদা। হিন্দু মুসলিমের জিগির জাগিয়ে রাখো, তাতে মমতা ব্যানার্জিরও লাভ, আর তাতে একটু বিরোধী হিসেবে যদি বিজেপি থাকতে পারে তাতেও লাভ, কিন্তু এতে রাজ্যের মানুষের কোনো লাভ নেই। থ্যাংক ইউ সায়ন, থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you. Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.